বলছি এই যে বাত জ্বরের কথা, এটা আমার একটা রোগী আসছিল, প্রচন্ড মোটা, মানে 90 কেজি হবে, 5 ফিট হাইট, কিন্তু মোটার ইসে বোঝা যাচ্ছে যে 4 ফিট, এত মোটা। কিন্তু তার শরীরে মানে এত ব্যথা, মানে হাত হাত মুট করতে পারে না, এত ব্যথা, নড়তে পারে না। হ্যাঁ, শুতে গেলে সে আবার ভুট হয়ে শোয়, ভুট হয়ে না শুলে ঘুম আসে না। তা এখন এনার আমি সিএম দিছিলাম হাইড্রো, তা বলছে যে কোনো পরিবর্তনই হয়নি, আচ্ছা, আবার সিএম দিয়েছে। পাওয়ার বাড়ান। আবার সিএম দিয়েছি। না, সিএম এ পরিবর্তন হয়নি, তাহলে আবার সিএম কেন দিলেন? এটা পাওয়ার পরিবর্তন করে বেশি দেব নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশি দিতে হবে। আচ্ছা। আচ্ছা, আর কেউ কিছু বলবেন রুগীর ব্যাপারে? যদি না বলেন তাহলে আজকে আমাদের নির্ধারিত আলোচনায় আমরা চলে যাব। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসময় বলেন। হ্যাঁ, যেহেতু আমরা এই মেথডটিতে মানে নতুন, আমাদের অভিজ্ঞতা কম, আপনি গতদিন যে হাইড্রোফোনিয়াম নিয়ে আলোচনা করেছেন তার ডোজ যদি একটু আলোচনা করতেন, যে রোগীকে প্রথমে হাইড্রোফোনিয়াম দিলাম, তারপর যদি কাজ না হয় তখন কি করতে হবে, কাজ করলে কি কি করতে হবে, এবং কতদিন পর্যন্ত এই ডোজটা চলতে পারে, তাহলে আমাদের একটু আমরা একটু শিখতাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওটা নিয়ে কথা বলে দিচ্ছি। আর কিছু? আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম সরকার ভাই। জি, একটা বিষয় আপনি যেটা বললেন যে মানে হাইড্রোফিন 30 বা মানে 33 যেটাই হোক 3 বার দেন, আবার কখনো কখনো শুধু সকালে একবার দিয়ে যান, আবার কখনো কখনো সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। আসলে কখন কোন প্রেক্ষাপটে কখন কিভাবে এই বিষয়টা একটু বলে ভালো হয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, শহীদুল বলো। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার ওই যে স্ট্রোক জনিত প্যারালাইজড, স্যার এখানে কোনো ইয়া হচ্ছে না, মানে উন্নতি হয় না, দিন দিন শুধু অবনতি হয়, কিন্তু এর থেকে কি আগের পর্যায়ে কি নিয়ে যাওয়া যাবে, এরকম কোনো সিস্টেম আছে, চিকিৎসা পদ্ধতি? তুমি কি কি করেছো সেটা আগে শোনাও। ও স্যার, আমি প্রায় 2-3টাকে আমি এরকম করে দেখছি। আমি দেখছি শুধু শারীরিক মানসিক কিছু একটা ভালো থাকে, কিন্তু পুরোপুরি আগের মতো এটা কখনোই হয় না। যখনই ওষুধ খাওয়া বাদ দেয় তখন আবার আগের অবস্থায় চলে যায়। এটা আমি ওই পিআরএস থেকে শুরু করে অনেক ম্যাথমেটিক সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, ফোর্থ সাইকেল পর্যন্ত যায়, পরে দেখা যায় যে আবার ঘুরে আগের মতো হয়, পরে ঘুরে আবার ওই পিআরএস থেকে শুরু করা হয়। ওই যখন হাইড্রো কিছুদিন চালানো হয় ভালো থেকে ভালো থেকে, পরে আর ভালো থাকে না। এরকম করে দেখা যায় 3-4টা রোগীর ক্ষেত্রে আমি দেখছি, শুধু বলে যে আমি আগে থেকে একটু ভালো আছি, কিন্তু আর ভালো হয় না। তার মানে যে হাত পা এরকমই থাকে। আর প্রসাব করে, মহিলা মানুষের যদি প্রসাব শুরু হয়, প্রসাব কন্ট্রোল করতে পারে না। মানসিক ভাবে তারা খুবই মানে খিটখিটে মেজাজের হয়, তাদের কথা যদি কেউ না শুনে খুবই রাগান্বিত হয়। এরকম মহিলাদের ক্ষেত্রে এরকম হয়, পুরুষের ক্ষেত্রে এরকমই দেখতেছি। আহ এই থেকে আর কোন তেমন একটা উন্নতি দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে, তোমার কথায় আসছি একটু পরে। তুমি তার আগে বলো যে হাইড্রোফোবিনাম তুমি কোন পর্যন্ত পোটেনসি ইউজ করেছো? স্যার আমি প্রায় 30 পর্যন্ত আগে গেছিলাম। মানে কি সব রোগীর ক্ষেত্রে আগানোর সুযোগ হয় নাই, কিছু কিছু ক্ষেত্রে 0-18 পর্যন্ত, 0-21 পর্যন্ত গেছি। তারপরে রোগীরা যখন দেখা যায় একটু মানসিক ভাবে, যখন দেখি যে একটু মানে অন্যরকম আচরণ করতেছে, মানে নেগেটিভ পর্যায়ে যাচ্ছে, তখন না আবার ইয়া করি।
ওটা বাদ দিয়ে আবার হয়তো সিএমে আসি, সরিনামে যাই, এরকম করি। তখন আমি পিটিএস এ বেশিরভাগ ক্ষেত্রে গেছি, অবশ্য পিআরএস থেকে পিটিএস এ গেছি। মানে কিছু একটা ডেভেলপ দেখা যায়, পরে আর হয় না, পরে আবার সেকেন্ড সাইকেল দেখি, ফার্স্ট সাইকেল থেকে আবার সেকেন্ড সাইকেলে যাই, তারপরে দেখি যে তেমন একটা ডেভেলপ হয় না। যদি দেখা যায় সাইকোটিক মাইজমেটিক পেশেন্ট, ওগুলো তো কোনো রেসপন্সই করে না সেকেন্ড সাইকেলে যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার আলোচনায় আসছি, একটু অন্য প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি। আমাদের মাসুম ভাই রাজশাহী থেকে উনি প্রশ্ন করেছেন যে ডোজের ব্যাপারটা যদি আমরা একটু কথা বলি তাহলে ওনার জন্য সুবিধা হয়। সবার আগে বলি, উনি একদমই নতুন, আমাদের হাতে খড়ি বলা যায় আমাদের সাথেই, এজন্য উনি এই প্রশ্নটা করেছেন। অনেকের কাছে অবাক লাগতে পারে যে রিয়েল হোমিওপ্যাথির স্টুডেন্ট হিসাবে কিভাবে এই প্রশ্ন করলেন, কিন্তু সবার জানার জন্য আমি বলছি, একদমই নতুন, একেবারেই রিয়েল হোমিওপ্যাথি আমাদের সাথেই ওনার হাতে খড়ি। ইতিপূর্বে হয়তো জেনেছেন, কিন্তু এইভাবে আলোচনায় কখনো শোনেননি। তো সেই জন্য উনি প্রশ্ন করেছেন ডোজের ব্যাপারটা। ডোজ হচ্ছে আমরা কখনো এক ডোজ দিয়ে এক ডোজের কথা বলি। এক ডোজ হচ্ছে কখনো একবার খাইয়ে দিয়ে এক ডোজ মেনে নিচ্ছি, আবার কখনো বলছি পরপর 3 বার দিতে, সেটাকেও এক ডোজ ধরছি। আবার কখনো বলছি যে হচ্ছে প্রতিদিন একবার দিতে। তো এই সমস্ত সমস্যাগুলো সাধারণত তৈরি হতে পারে, কারণ আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে যে কখনো বলছি যে প্রতিদিন একবার, কখনো বলছি 3 বার দিয়ে থেমে যান, কখনো বলছি যে একবার দিয়ে থেমে যান। তো প্রথমেই ডোজটা ক্লিয়ার করি। মাসুম সাহেব, আপনি যদি ক্লিয়ার না হন তাহলে একটু কথা বলবেন যে আমরা প্রথমেই আমাদের যে মেডিসিনটা দেব সেটা হচ্ছে যে আমরা হাইড্রোফোবিনাম দিয়ে শুরু করব প্রত্যেকটা নতুন পেশেন্টের ক্ষেত্রে। তো সেখানে আমরা শুরু করব একটা মেডিসিন এর কত পাওয়ার দিয়ে, সেটা হচ্ছে সিএম শক্তি দিয়ে আমরা শুরু করব। সিএম সিঙ্গেল ডোজ হতে পারে, রিপিট ডোজও হতে পারে প্রয়োজন অনুযায়ী। এখন কথা হচ্ছে যে এই সিএমটা দেওয়ার পরে কতদিন অপেক্ষা করতে হবে বা এর পরবর্তী রিয়াকশন কি হতে পারে। সিএম দেওয়ার পরে কিছুই 3টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে বৃদ্ধি পেতে পারে, একটা হচ্ছে যে ভালো লাগতে পারে, আর একটা হচ্ছে ভালো খারাপ কিছুই বুঝতে পারছে না, কোনো রেসপন্স করেনি। তখন আমাদের করণীয়টা কি? যদি আমাদের পেশেন্টের মাঝে দেখা যায় যে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের করতে হবে অপেক্ষা করা। যদি দেখা যায় যে অপেক্ষা করা সম্ভব হচ্ছে না, তাহলে আমাদের এই বৃদ্ধিটা কমানোর জন্য আমাদের যে পদ্ধতি রয়েছে, আমাদের যে পথ রয়েছে, সেটা হচ্ছে 200, ওই একই মেডিসিনের 200 শক্তির মেডিসিন একটা পাত্রে রেডি করে দিয়ে আমরা যদি রোগীকে একবার খেতে বলি বা 15 মিনিট পর পর 3বার খেতে বলি, তাহলে দেখা যাবে যে মেডিসিন দেওয়ার ফলে যে অ্যাগ্রাভেশনটা ঘটেছিল সেই অ্যাগ্রাভেশনটা ঠিক থাকছে না। এজন্য আমাদের বৃদ্ধি পেলে করণীয় হচ্ছে একই মেডিসিনের লোয়ার পোটেন্সিতে আসা। লোয়ার পোটেন্সি কত? 200 শক্তির 1 মাত্রা বা 2 মাত্রা বা 3 মাত্রা যেটাই বলি না কেন, 15 মিনিট পর পর 3বার বা একবার যেটাই বলি, সেটা হচ্ছে দিতে হবে। দেওয়ার পরে আমাদের অপেক্ষা করতে হবে। তবে একদম স্পষ্টভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে আমাদের অপেক্ষা করা। কত সময়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতটুকু অপেক্ষা করলে আমরা রোগীর ধৈর্য সীমার মধ্যে থাকবো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তো এই অপেক্ষাটা যদি আমরা করাতে পারি, দেখা যাচ্ছে এর মধ্যে কমে এসে রোগী অনেকটা স্বাভাবিক হয়ে যায়।
যদি দেখা যাচ্ছে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কমেনি, তাহলে আমাদের 200 ওই একই মেডিসিনের 200 শক্তি ইউজ করলে সেই অ্যাগ্রাভেশনটা কমে আসবে। এটা আমি যে প্রয়োগ বিধির কথা বলছি, এটা প্রত্যেকটা মেডিসিনের একই রকম হবে। শুধুমাত্র হাইড্রোফোবিনামের প্রয়োগ বিধি এরকম এটা কিন্তু না, প্রত্যেকটা মেডিসিনের প্রয়োগ বিধি একই রকম, সেটা মাথায় রাখতে হবে। আর যদি বৃদ্ধি না পায়, ভালো আছে, ভালো থাকলে অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? যতক্ষণ পর্যন্ত রোগী আমাদেরকে কমপ্লেন না করছে। যেমন আপনারা প্রথমেই ডাক্তার জাকির হোসেন স্যারের একটা কেসটা শুনলেন, যে ক্যান্সার পেশেন্ট, তাকে হাইড্রোফোবিনাম সিএম 1 ডোজ দেওয়া হয়েছে, তার জ্বালা যন্ত্রণা এখন পর্যন্ত কম আছে। গতকাল থেকে আজকে রাত 10টা 10:30 পর্যন্ত তার জ্বালা যন্ত্রণাটা কম রয়েছে। আমরা কিন্তু সেকেন্ড ডোজ প্রয়োগ করিনি। কেন করিনি? কারণ হচ্ছে রোগীর আপাতত মেডিসিনের প্রয়োজন নেই। যদি মেডিসিনের প্রয়োজন হতো, তাহলে রোগীর যে পেন বা যন্ত্রণা যেটা ছিল বা ব্লিডিং হওয়া, সেগুলো শুরু হতো, তাহলে আমাদের আবার মেডিসিন দিতে হতো। তো অপেক্ষাটা কতক্ষণ করতে হবে সেটা নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। যতক্ষণ পর্যন্ত রোগী নতুন করে কমপ্লেন না করছে যে আমার সমস্যা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা ডোজ দেওয়ার পরে আমরা অপেক্ষা করব। এবং ওই ডোজ দেওয়ার পরে আবার পরবর্তী অত সময় পর্যন্ত অপেক্ষা করব যত সময় পর্যন্ত রোগী কোনো কমপ্লেন না করছে। এরপরে যখন এই একই মেডিসিন আর কাজ করবে না, তখন আমরা পরবর্তী পোটেন্সিতে যাব। এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার বলেছেন যে একটা মেডিসিন একবার রিপিট হবে না, সে রিপিট না হওয়ার জন্য কি যুক্তি, আর রিপিট হওয়ার জন্য কি যুক্তি? রিপিট না হওয়ার জন্য যুক্তি হচ্ছে, স্যারের কথা হলো রিপিট করার দরকার নেই, আমরা পরের যখন কমপ্লেন করবে তখন আমরা পরের পোটেন্সিতে যাব। মানে সিএম এর পরের পোটেন্সি হচ্ছে 0/15, 0.15 হচ্ছে সিএম এর পরের পোটেন্সি, তারপরের পোটেন্সি হচ্ছে 0.18, এভাবে করে আমরা সামনের দিকে এগোবো। আমি যেটা আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি, এই ধরনের জটিল পেশেন্ট গুলোর ক্ষেত্রে, যাদের রোগটা অনেক কষ্টের, অসুখটা অনেক যন্ত্রণাদায়ক, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে যদি আমরা পোটেন্সি চেঞ্জ করি, তাহলে কিছু কিছু ক্ষেত্রে রোগী নিতে পারে না, অ্যাগ্রাভেশন ঘটে। তো সেই ক্ষেত্রে আমি বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট গুলোতে দেখেছি যে তাদের যদি সেম পোটেন্সি রিপিট করা হয়, তাহলে তারা অনেক ভালো থাকে। এবং রিপিটের কেমন হবে, রিপিটটা কেমন হবে? রিপিটটা হবে রোগীর ডিমান্ড অনুযায়ী। আমি রোগীকে বলে দিতে পারবো না যে আপনি দিনে 2 বার বা 3 বার খাবেন, এই ধরনের কথা আমি রোগীকে বলতে পারবো না। বিশেষ করে জটিল রোগীগুলো, জটিল যন্ত্রণাদায়ক রোগীগুলো, যে সমস্ত রোগীর যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে প্রচন্ড, সেই সমস্ত রোগীর আমি বলতে পারবো না যে আপনি এত সময় পর পর ওষুধটা খাবেন। যখন যন্ত্রণা হবে, যখন কষ্ট হবে, তখন আপনি আপনার ওষুধটা একবার হলেও খাবেন। খাওয়ার পরে দেখা যাচ্ছে তার যন্ত্রণা বা কষ্ট অনেকটাই কমে আসছে। তো যার ফলে আমরা রিপিটের চিন্তা করেছি, এবং রিপিট করে আমরা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি বা রেজাল্ট পাচ্ছি, যাতে করে আমাদের অ্যাগ্রাভেশনের যে চিন্তা ছিল বা অ্যাগ্রাভেশনের যে দুশ্চিন্তা বা ভয় ছিল, সেটা কিন্তু আমাদের আর থাকছে না। যখন একই পোটেন্সি আর কাজ করছে না, পরবর্তীতে আমরা পরবর্তী পোটেন্সিতে গেলে তখন কিন্তু খুব সুন্দর রেসপন্স পাওয়া যাচ্ছে রোগীদের কাছ থেকে, যার জন্য আমি রিপিটের কথা আপনাদের বলছি। এবার আসি আমাদের সরকার ভাইয়ের যে প্রশ্ন, যে কখনো বলছি যে একবার করে সকালবেলা, কখনো বলছি 15 মিনিট পর পর 3 বার দিয়ে অপেক্ষা করেন, কখনো বলছি যে
হচ্ছে দুবার বা 3বার খান। এটা হচ্ছে যে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে বলছি যে 3বার দিয়ে অপেক্ষা করেন। সেসব রোগীগুলো যদি আমরা বুঝি যে তার সমস্যাটা মানে কোনো ইন্টারনাল সমস্যা, যেটার কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমরা বাইরে থেকে কোনো ভাবেই এটা উপলব্ধি করতে পারবো না, সেই সমস্ত জায়গায় বলছি যে একটা 3বার খাওয়ার পরে অপেক্ষা করেন। আর যে সমস্ত জায়গায় গুলোতে বাইরের কোনো সিমটম রয়েছে, কষ্টকর না কিন্তু কোনো সাইন রয়েছে বাইরে, সেই সাইনগুলোর জন্য আমরা বলছি যে প্রতিদিন 1বার করে একই মেডিসিন একই পোটেন্সি খেয়ে যেতে। আর যে সমস্ত রোগীগুলো যন্ত্রণা বা কষ্ট রয়েছে, যা তারা যেভাবে যে দিনের মধ্যে 1বার 2বার 3বার 4বার 5বার যেভাবে মেডিসিন নিয়ে ভালো থাকেন, ঠিক সেইভাবে আমরা রোগীদেরকে পরামর্শ দিচ্ছি। সরকার ভাই, আপনি বুঝতে পেরেছেন কি? জি জি ধন্যবাদ ভাই। আচ্ছা, মাসুম ভাই, আপনি কি ডোজের ব্যাপারটা ক্লিয়ার? বুঝলাম, ডোজের ব্যাপারটা জি জি ক্লিয়ার। আচ্ছা তাইলে স্যার আমরা ওভার অ্যাক্টিভ যখন থাকে মানুষ কষ্ট পায় তখন আমরা রিপিট করতে পারি, তাই না? রিপিট করতে পারি দরকার হলে, রোগী যদি মনে করে তার দরকার তাহলে। ওই যে ওভার অ্যাক্টিভ অবস্থায় তো মানুষ কষ্ট পায় বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আমি একটা ডোজ দিলাম, দেওয়ার পরপরই কমে গেল, আমি বললাম যে আপনি আধা ঘন্টা পর পর খাবেন, যেহেতু আপনার যন্ত্রণা বেশি আপনি আধা ঘন্টা পর পর খাবেন। আধা ঘন্টা পর পর 3বার খাওয়ার পরে যন্ত্রণাটা কমে গেল, সাথে বলে দিতে হবে আধা ঘন্টা পর পর খাচ্ছেন, যখনই যন্ত্রণা কমে যাবে ওষুধটা বন্ধ করে দেবে। জি জি জি, অর্থাৎ আমরা যখন কষ্ট পাই তখন আমরা রোগীর অবস্থা অনুসারে আমরা রিপিট করতে পারি, আর রোগী যখন কষ্ট না পায় অনুভব করে যে সে অসুস্থ, তখন আমরা সিঙ্গেল রেমেডি দিতে পারি। জি জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার আমি বলছিলাম যে রোগীর যখন ওষুধ অ্যাগ্রাভেশন হয় তখন যে অপেক্ষা করব 2 ঘন্টা, আমরা এই 2 ঘন্টা হট ওয়াটারের সাহায্য নিতে পারি কিনা? অবশ্যই হট ওয়াটার, ফাইটাম, যা কিছু মালিশ, তেল মালিশ ইত্যাদি ইত্যাদি করে আমরা অপেক্ষা করাতে পারি। স্যার আমি কি কিছু বলতে পারি? অবশ্যই। আচ্ছা স্যার, তো আমি একটু এখানে বলতে চাচ্ছি যে অনেক সময় রোগের উত্তেজক কারণ, জি, আমরা ওষুধ দিলাম, রোগী কাজ করতেছে, দেখা যাচ্ছে যে আমাদের একটা ধারণা রোগীটা বা 1 দিন 2 দিন 3 দিন, বা আমরা যেহেতু সিএম দিচ্ছি এক্ষেত্রে আরো লং টাইম রোগীটা কাজ করে দিতে পারে ওষুধটা, কিন্তু দেখা যাচ্ছে পরিপার্শ্বিক কারণ বা রোগের উত্তেজক কারণগুলা রোগী ঠিক মতন মানতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ওষুধের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যেতে পারে। আমার মনে হয় যে এই সাইডটা একটু নজরে রাখা প্রতিটা ডাক্তারের দরকার আছে। হ্যাঁ, দেখেন একটা দিনমজুর তার পায়ে ব্যথা বা মাজায় ব্যথা আপনার কাছে এসছে, তো আপনি কি করলেন, তাকে বললেন যে আপনার এখন তো পায়ে ব্যথা বা মাজায় ব্যথা, আপনি একদম ফুললি রেস্টে থাকবেন, কোন রকম নড়াচড়া করবেন না, নড়াচড়া করতে গেলে এইভাবে এইভাবে নিয়ম মেনে মেনে নড়াচড়া করবেন। লোকটা দিনমজুরি না করলে তার সংসারটা টোটালি অচল হয়ে যাবে, আর তার যে কষ্ট রয়েছে সেই কষ্টটা বৃদ্ধির কারণ হচ্ছে সে যে কঠিন পরিশ্রম করে, তার ফলে তার এই কষ্টটা আরো বেশি বৃদ্ধি পায় দিন শেষে। অথচ লোকটার কোনো উপায় নেই, সে একটু রেস্ট নেবে বা একটু বিছানায় থাকবে, থেকে সুস্থ হয়ে তারপরে আবার কর্মক্ষেত্রে ফিরে যাবে, সেই সুযোগ নেই। যদি আমরা রোগের উত্তেজক কারণ হিসাবে বলি যে যে পারিপার্শ্বিক বা উত্তেজক কারণ যেটা রয়েছে রোগ বৃদ্ধির কারণ, সেটা হচ্ছে লোকটার দিনমজুরি করা এবং কঠিন পরিশ্রম করা। তো সেই জায়গায় আমরা কিন্তু লোকটার কাজ বন্ধ করে দিলে লোকটাকে দ্রুত সুস্থ করতে পারবো, কিন্তু লোকটার যদি কাজ বন্ধ করে দিই তাহলে তার সংসার চলবে না, লোকটা না খেতে পেয়ে মারা যেতে পারে বা তার সংসারে অশান্তি তৈরি হতে পারে। তো
সেই জন্য আমাদের লোকটাকে কাজ থেকে বিরত রাখার কোনো উপায় নেই। লোকটার কাজে রাখতে হচ্ছে, আবার আমাদের ওষুধটাও দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বলে দিতে হবে যে আপনার যেহেতু এই সমস্ত রোগগুলোর এই কাজগুলো বন্ধ রাখা দরকার ছিল, কিন্তু আপনি যে দুরবস্থার কথা বলেছেন বা যে অসুস্থতার আপনার রয়েছে বা আপনার যে সাংসারিক বা ইকোনমিক্যাল যে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনে আপনি কাজ বন্ধ রাখলে আপনার অসুবিধাটা বেশি হবে। সেই জন্য আমি এটা বন্ধ করছি না, কিন্তু আপনার কাজ বন্ধ রেখে ওষুধ খেলে সুস্থ হতে যদি 3 মাস লাগতো, এখন কিন্তু ডাবল লাগবে বা তারও বেশি সময় লাগবে। তাহলে আমরা রোগীর কাছ থেকে একটা রিলিফ পাওয়ার বুদ্ধি আমরা পেয়ে গেলাম যে রোগী আমাদেরকে পেইন দিবে না। কিন্তু আবার আরেকটা বিষয় যেটা হচ্ছে যে রোগী নিজেই বুঝতে পারবে যে আমি যদি কাজটা বন্ধ রাখতাম তাহলে আমি হয়তো দ্রুত সুস্থ হতাম। তো আর বাকি যে সমস্ত পারিপার্শ্বিক কারণ ছোটখাটো, সেগুলো তো অবশ্যই আমরা সেখান থেকে দূরে রাখবো। এটা আপনি নিঃসন্দেহে খুব ভালো কথা বলেছেন। তবে খাবার দাবার বা যে সমস্ত খাবারের কথা গড়ান আমরা নিষেধ করি, আমরা রোগীকে ওইভাবে রেস্ট্রিকশন না দিয়ে আমরা বলবো যে আপনার যে খাবারটা খেলে অসুবিধা হয় আপনি সেই খাবারটা খাবেন না, বাকি সব খাবারগুলো আপনি খাবেন। যেমন ধরেন আমরা অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু বেশি প্রবলেমে পড়ি। দেখা যাচ্ছে যে অ্যালার্জির রোগীদের কি হয়, কারো এক একটা খাবারে অ্যালার্জি, আবার দেখা যাচ্ছে এমন অ্যালার্জির পেশেন্ট আছে যার কোনো খাবারের সাথেই কোনো সম্পর্ক নেই, খাবার খেলেও যেমন না খেলেও তেমন। তো সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলে দেব যে আপনার যেটা খেলে অসুবিধা হয় বা যেটা করলে আপনার অসুবিধা হয়, যে যেটা যে অ্যাক্টিভিটিস এর কারণে আপনার কষ্টটা বেশি বেড়ে যায়, আপনি সেই অ্যাক্টিভিটিস গুলো থেকে বিরত থাকবেন। জাকির স্যার, আচ্ছা আর কেউ কিছু বলবে? মিজান ভাই বলেন। মিজান ভাই, কথা আসছে না মিজান ভাই? এখন? হ্যাঁ এখন শোনা যায়, বলেন। জি বলছিলাম যে আমরা যারা ক্যান্সার কেস দেখব, আমাদের এই জিনিসটা মেমোরিতে থাকতে হবে, ক্যান্সারের জীবাণুদের একমাত্র খাদ্য সুগার। আমি অনেক পেশেন্ট দেখছি যাদের ডায়াবেটিস আছে, কিন্তু যখন ক্যান্সার ধরা পড়ছে তখন আর তার ডায়াবেটিস খুঁজে পাওয়া যায় না। তো ডায়াবেটিসটা কোথায় গেল? ক্যান্সারের জীবাণুর খাদ্য হলো সুগার জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার তারা খাইতে পছন্দ করে। গ্লুকোজ খাইয়া ক্যান্সারের জীবাণুরা বেঁচে থাকে। তা আমাদের সব খাবারেই গ্লুকোজ আছে, তবে আমরা যদি, এবং ক্যান্সারের রোগীরাও এবং ডায়াবেটিসের রোগীরা উভয় মিষ্টি খাওয়ার জন্য আকাঙ্ক্ষিত থাকেন। ক্যান্সারের জীবাণুগুলা ব্রেনের নিউক্লিয়াসকে আক্রমণ করে আমাদের কাছে সুগারি খাবারই কামনা করে, চায়, এবং এই জন্য সে আসক্ত হয়ে যায় সুগারি খাবার। ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো যদি তাকে সুগারি ফুড থেকে বিরত রাখা ন্যাচারাল ফুডের সাথে সবজি শাকসবজির উপরে রাখা যায় 7 দিন 15 দিন, তাহলে দ্রুত তারা সুস্থ হয়। আমি যে কটা ক্যান্সারের পেশেন্ট দেখছি আল্লাহর ইচ্ছায় সবগুলাকে এই বাইন্ডিং দিয়েই সুস্থ করতে পারছি ইনশাল্লাহ। এই আর কি, এইটার দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে ভালো হয়। জি, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে। বিশেষ করে আমি সবসময় একটা কথা বলি রোগীদের, যে আপনারা যে চিনিটা বাজারে পাওয়া যায় সাদা চিনিটা একদমই অ্যাভয়েড করবেন, কারণ সাদা চিনি টোটালি আপনার কোনো ইয়ে নেই, কেমিক্যাল ছাড়া অন্য কিছু নেই। যদি চিনি খেতে হয় তাহলে লাল চিনি ব্যবস্থা করে খাবেন, আর যদি লাল চিনি না পান তাহলে চিনি খাওয়ার দরকার নেই। সাদা চিনিটা একদমই কেমিক্যালের বাইরে ওর কিচ্ছু নেই ওতে। আর এই কেমিক্যাল এত পরিমাণ সাদা চিনি বাজারে
চালু করার পেছনে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে যাতে ভবিষ্যতে ক্যান্সার বিজনেসটা খুব সুন্দরভাবে করা যায়, সেটা কিন্তু একটা বড় ক্ষেত্র তৈরি করে আর কি চিনি। তো সেই জন্য আমরা সাদা চিনিটা একদমই এড়িয়ে চলবো। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই লাল চিনি, আর একেবারে নিতান্তই যদি না পাওয়া যায় তাহলে আমরা হচ্ছে সাদা চিনি খাইলেও খুব কম পরিমাণে। যাই হোক, এখন আজকে প্রথমে একটা কথা শেয়ার করে আমি হচ্ছে আলোচনায় যাব। কথাটা হচ্ছে যে আমরা আজকে যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, একটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন নেশার কারণে। নেশার দিকে মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে। এই নেশাগ্রস্ত রোগীরা যদি আমাদের কাছে আসে বা নেশাগ্রস্ত রোগীদেরকে যদি আমরা চিকিৎসা করতে চাই, তাহলে আমাদের কি পন্থা অবলম্বন করতে হবে এবং কোন পন্থা অবলম্বন করলে আমরা খুব সুন্দর রেজাল্ট পাবো, সেটা হচ্ছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে নেশাগ্রস্ত রোগীদের জন্য প্রথম হাইড্রোফোবিনাম অবশ্যই সিএম যদি রেসপন্স করে, তার নেশা থেকে মন ফিরে আসে বা নেশার দিকে তার আকৃষ্টতা কমে যায়, তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো। যদি রেসপন্স না করে তাহলে সরিনাম সিএম রেসপন্স না করলে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে। আর যদি রেসপন্স করে অবশ্যই আমরা সামনের দিকে এগোবো যতক্ষণ পর্যন্ত রেসপন্স থাকে। এরপরে আমরা যেটা করব, যদি ধরে নিই হাইড্রোফোবিনাম সিএম দিলাম, রেসপন্স করেনি, হাইড্রোফোবিনাম সিএম এর পরে সরিনাম সিএম দিলাম, রেসপন্স করেনি, তারপরে আমার করণীয় কি? তারপরে করণীয় হচ্ছে সেকেন্ড সাইকেল। আর নেশাগ্রস্ত রোগীদের অধিকাংশ রোগীর কিন্তু সেকেন্ড সাইকেল সিফিলিনাম হয়, যেটা আমি ইতিমধ্যে যতগুলো নেশাগ্রস্ত রোগীর কেস করেছি তাতে আমার মনে হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সিফিলিনাম সিএম দেব। সিফিলিনাম সিএম দিয়েই ঠিক পরের দিন থেকে সিফিলিনাম 200 সকাল বিকাল চালাবো। এবং এই নেশাগ্রস্ত রোগীদের যতদিন পর্যন্ত নিজেরা মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে না আসছে, ততদিন পর্যন্ত তার একটা সময় গিয়ে শরীরের কষ্ট অত্যন্ত বৃদ্ধি পাবে। এবং সেই সময়টাই আমরা রেকটিফাইড স্পিরিট তাকে 5-7 ফুটা বা 10 ফুটা খেতে দেব, তাতে করে তার শরীরের সেই যন্ত্রণাটা সে কমিয়ে নেবে, উপশম পাবে এবং সে আমাদের ওষুধের উপরে আস্থা রাখতে পারবে। একদম স্রেফ আরএস রেকটিফাইড স্পিড 10 ফুটা, সর্বোচ্চ 10 ফুটা, যত কমিয়ে দেওয়া যায় সর্বোচ্চ 10 ফুটা, এর বেশি দেওয়া যাবে না। কখন দিতে হবে? যখন তার নেশার জন্য কষ্ট হবে, বিভিন্ন ধরনের কষ্ট শুরু হয়, শরীর ব্যথা করা, তার হচ্ছে সাফোকেশন হওয়া, তার মাথা ঘুরানো ইত্যাদি ইত্যাদি অনেক লক্ষণ প্রকাশ পায় একটা টাইমে। সে যেই টাইমটায় নেশা দ্রব্য নিতে অভ্যস্ত, ঠিক সেই টাইমে তার একটা কষ্টকর লক্ষণ প্রকাশিত হয়। এবং সেই কষ্টকর লক্ষণ প্রকাশিত হওয়ার সময় আমরা শুধুমাত্র রেকটিফাইড স্পিড 5 ফুটা থেকে সর্বোচ্চ 10 ফুটা এর মধ্যে একটা লিমিট পর্যায়ে দিয়ে একবার দেব, তাতে তার ওই কষ্টগুলো চলে যাবে। তার নেশার যে টাইমটা শুরু হয়েছিল, যে কষ্ট, সেই টাইমে সেই কষ্টগুলো তার অনেকটাই কমে যাবে এবং সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। তাহলে আমাদের ম্যানেজমেন্ট কি হলো, বুঝতে কোনো অসুবিধা হলো কিনা? নেশাগ্রস্ত রোগীদের যে ম্যানেজমেন্ট, সেটা বুঝতে কোনো অসুবিধা হলো কিনা? স্যার 200 পর কতদিন চলবো? যতদিন পর্যন্ত রোগী ভালো ফিল করবে ততদিন। 200 না নিলে তখন কষ্ট, তার আবার খারাপ লাগবে,
তখন আর 200 না দিয়ে আমরা 500 দিকে যাব। জি, সাধারণত 200তেই অনেক অনেক দিন ভালো থাকে। শহীদুল স্যার ওই যে রিঅ্যাক্টিভ ফ্যাটি স্পিড দিলে আমি কিছু যাদের প্রেসার হাই আছে তাদের কিন্তু একটু সমস্যা হয় যে তাদের প্রেসারটা আরো বেড়ে যায়। আবার যাদের প্রেসার লো আছে তাদের রিঅ্যাক্টিভ ফ্যাটি স্পিড আরএসটা দিলে তাদের আবার প্রেসারটা আবার ভালো হয়, বা এমনিতে যদি কোনো রোগ থাকে আরএসটা খাওয়াই দিলেই সে সুস্থ থাকে। আমি বলেছি আমাদের যে সমস্ত পেশেন্টের কি আছে, নেশা আছে, বুঝা গেল? আর তোমার যে অভিজ্ঞতার কথা বললে সেটা অবশ্যই তাদের অনেকে হ্যাঁ হ্যাঁ স্যার অনেক রোগী তো আসে কিন্তু জানা যে তারা নেশা করে, কিন্তু এই ক্ষেত্রে না দরকার নেই। যারা যাদের পরিবারের লোকজন বলে দেবে যে এই লোকটা নেশাগ্রস্ত, আমরা নেশাগ্রস্তর দিকে ফোকাস করব, বা তার যে ধারাবাহিক যে ট্রিটমেন্ট আমরা করে থাকছি, সে যে অসুস্থতার জন্য আমাদের কাছে এসেছে সেই অসুস্থতার জন্য তার মেডিসিন দিলে সে নেশাটাও কমে আসবে। আর যদি স্পেশালি কোনো রুগী বাড়ির লোক আমাদেরকে কমপ্লেন করে যে সে কিন্তু নেশাগ্রস্ত, তাহলে আমরা এই লাইনে এগোবো। আর তার যে অন্যান্য কষ্টকর যে লক্ষণগুলো বা বিষয়গুলো রয়েছে সেগুলো তার একদমই কমে আসবে। এই প্রসিডিওরে মেনটেন করলেই তার অন্যান্য কষ্টকর লক্ষণগুলো কমে আসবে। সাধারণত নেশাগ্রস্ত রোগীরা যতদিন নেশার মধ্যে থাকে ততদিন তাদের শারীরিক তেমন কোনো সমস্যা হয় না, খুব রেয়ার ক্ষেত্রে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ঠিক আছে, হালকা পাতলা টুকিটাকি কিছু সমস্যা ছাড়া বাকি সমস্যা তেমন হয় না। নেশাখোররা ম্যাক্সিমাম লো প্রেসারের রোগী থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই কারণ একজন নেশাগ্রস্ত রোগীর যে পরিমাণ খাদ্যের দরকার বাংলাদেশের অধিকাংশ মানুষ সেই খাদ্যের মানে অ্যারেঞ্জ করার ক্ষমতা রাখে না। তারা নেশার পয়সা জোগাড় করতেই সারাটা দিন কেটে যায়, তো আর খাবে কোথায়? আর আপনারা যে যতগুলো কেস করবেন কারো কোনো সমস্যা হচ্ছে কিনা শনিবার অথবা আমার সাথে ফোনে কথা বলবেন, বলে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি রেজাল্ট পেলেন না পেলেন সেগুলো শেয়ার করবেন। আপনাকে ফ্রি পাওয়া যাবে কখন? আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আমি একটু কথা বলতাম। হ্যাঁ তহিদ ভাই, আমি সবসময় ফ্রি, আবার সবসময় ব্যস্ত, তো যখন আপনাদের সুযোগ হবে ফোন করবেন। আমি ফ্রি থাকলে কথা বললাম, ব্যস্ত থাকলে বললাম ভাই একটু পরে ফোন করেন, তখন না হলে পরে আমি ব্যাক করলাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তহিদ ভাই বলেন। বলছি যে আপনার ভাবি কাশি মানে প্রায় 1 মাস ধরে রাত্রে শেষ রাত্রে কাশে, হ্যাঁ, তো কোন ওষুধ ভালো হয়নি। সিফিলিয়াম 1 দিলে সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কাজ করছে, কিন্তু সেটার স্থায়িত্ব 2 ঘন্টার বেশি থাকছে না। হ্যাঁ, তো এখন কি করতে পারি? কারণ কাশি অনেক বেশ আগে থেকে, মানে এটা হচ্ছে রাত্রি 3টির পরে থেকে, এবং ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে 2 ঘন্টা পরে আবার যা তাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো 2 ঘন্টা পরে আবার দিলে মানে ওষুধ খাওয়ানোর 2 ঘন্টা পরে আবার যা তাই, 2 ঘন্টা ভালো থাকছে, 2 ঘন্টা পরে যদি আবার ওষুধ দিই তখন আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে হচ্ছে, কিন্তু দিনে কোনো কাশি নাই, রাত্রে শোয়া মাত্রই। এখন শোয়া মাত্র? হ্যাঁ শোয়া মাত্র। আবার বলছেন 3টের দিকে কাশি হচ্ছে, তার 3টার দিকে শুয়ে পড়েন নাকি? না, আমাদের শুতে শুতে 12টা 1টা বেজে যায়। আচ্ছা, 3টার দিকে কাশিটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আপা আমি একটু কথা বলবো? একটু কথা বলি। আর এতই কাশি মানে টিকে থাকা খুব মানে কষ্টকর। আবার ওষুধ খাওয়ানোর, আমি যখনই মানে সিফিলিয়াম
0/1 দিছি, অন্যতে কাজ হচ্ছে না, 0/1 দিছি, দেখা যাচ্ছে যে ও সুইচ টিপার মতো সঙ্গে সঙ্গে কাজ হয়েছে, দুইটা একটা মানে কাশি হয়েছে, তারপর ভালো হয়ে যাচ্ছে, আবার 2 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে আবার শুরু হয়েছে, আবার দিছি আবার ভালো হয়েছে, এরকম হচ্ছে। এরকম কি 1 মাস ধরেই চলছে? না, এইটা হচ্ছে এর আগে আমি কিছু করতে, এইটা হচ্ছে আজ কি 10-15 দিন ধরে এরকম হচ্ছে। 10-15 দিন ধরে এরকম হচ্ছে। আচ্ছা, 3টার দিকে মানে কাশিটা আমি বাড়ছে, ঘরে কি ঠান্ডা বাতাস ঢোকার কোনো রাস্তা আছে? না 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 না, কোনো কিছু নাই। আমি মানে সাইকেল, মানে বিভিন্ন সাইকেল ঘুরে দেখছি, আমি এমনি জানি যে সে সিপিএমেরই, হ্যাঁ, কিন্তু দেওয়ার পরে সিপিএমের কাজ হয়নি, অন্য কোনোতেও কাজ হয়নি, কিন্তু ওয়ানে যখন যায় তখন এই জিনিসটা হঠাৎ করে দেখছি একদিন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল, আমি তো বলছি ভালোই হলো, হ্যাঁ, কিন্তু এখন দেখছি যে না, ক্লিয়ার করতে পারছি না কমে। আচ্ছা, আপনি 0.3 দিলে? 0.3 দিলেও কাজ হচ্ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না। হ্যাঁ, 200 দিয়ে দেখেছি, 200 দিয়ে দেখি না, হয়নি। হ্যাঁ, 0.3 দিয়ে সামান্য কাজ পেয়েছি, যেটা স্থায়িত্ব একবারে অল্প। আর 1 দিলে একটু কাজ মানে পরিমাণটা একটু বেশি থাকতে পারছে, কিন্তু ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ভালো থাকছে, তারপর আর থাকছে না। আর এই 1.5-2 ঘন্টা যখন থাকছে ভালো, তখন এর মধ্যে একটা কাশিও হচ্ছে না। আচ্ছা, থামো। একটু বলি। আচ্ছা, আপনি 1টা দিয়ে আপাতত চালান, আর হচ্ছে মাঝে একটা ডোজ সরিনাম সিএম দিয়ে আবার সিফিলিনামে চলে আসবে 0.1-এ। আচ্ছা, তাহলে আমি আজকে রাত্রে এখন একটা সরিনামের দানা খাওয়াই দিই, দিয়ে রাত্রে যদি কাশি হয় তখন ওই রাত্রে আবার খাইয়ে দিব। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। ভাই 1 এর পরে 2 তে ট্রাই করা যায় না? এটা এই কেসটা 1 এর পরে 2 তে ট্রাই করা যায় না? 2 তো না, 2 তো পাওয়া যাচ্ছে না। 2 নাই, 2 মানে 3 তে কাজ হচ্ছে না, 1ই ভালো কাজ করছে, এটা হচ্ছে মূল। 1 এ ভালো কাজ করছে, 3 তেও করছে না তা না, 3 তেও করছে, কিন্তু 1 এ ভালো কাজ করছে। আচ্ছা, ঠিক আছে, আপনি সরিনাম সিএম দিয়ে 1 এ চলে আসেন। স্যার, জি স্যার, সরিনাম সিএম দিয়েই কাজটা হবে ইনশাআল্লাহ, পরিবর্তন হবে। সেটাই। না, সরিনাম সিএম আগাইতে পারতেছে না। আমি বলছি যে আমি গত পরশুদিন, হ্যাঁ, ওই সরিনাম দিয়েছিলাম সিএম, দেওয়ার পরে আবার কালকেই মনে হয় সিভিলিয়াম সিএম দিয়েছিলাম, সিভিলিয়াম সিএম দেওয়ার পরে 200 দিয়েছিলাম অনেক রাত্রে, দিয়ে কোনোই হল না, পরে যখন একবারে ঠেকাতে পারলাম না, আবার সেই 1-এ চলে গেলাম। আমি কিন্তু গত পরশুদিন সরিনাম সিএম খাওয়াইছি। পরশুদিন সরিনাম সিএম খাইয়েছেন? হ্যাঁ, গত পরশু